আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। ভোর ৩টায় থাই এয়ারওয়েজের নিয়মিত ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। তবে তিনি কী উদ্দেশ্যে এবং কতদিনের জন্য গেছেন তা জানা যায়নি। রাষ্ট্রপতির মেয়াদ শেষ হবার পর থেকে তিনি ঢাকায় নিজ বাসভবনে অবস্থান করছিলেন। এরপর থেকে তাকে খুব একটা জনসম্মুখে দেখা যায়নি। সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে কিশোরগঞ্জে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। জুলাই আন্দোলন চলাকালে কিশোরগঞ্জে এই হত্যার ঘটনা ঘটে উল্লেখ করে গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ থানায় এই মামলা দায়ের করা হয়। রমনা বটমূলে বোমা হামলার হাইকোর্টের রায় পড়া শুরু হয়েছে। এই বিষয়ে আরও জানতে যাচ্ছে আদালত প্রাঙ্গণে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন। তামজিদ, রায় পড়া এই মুহূর্তে কোন পর্যায়ে আছে? কখন রায় ঘোষণা করা হবে? রায় পড়া এই মুহূর্তে কোন পর্যায়ে আছে বলতে, আমরা সাধারণত যে কোনো মামলার রায়ের ক্ষেত্রে এইরকম সিদ্ধান্ত খুব কম দেখি। কারণ আমরা এজলাসে যখন ছিলাম তখন রমনার বটমূল বোমা হামলা মামলার বিষয়টি উঠল এবং তখন বিচারপতি জানালেন যে মামলার রায় তারা পড়া শুরু করছেন। তবে এই মামলার রায় পড়ার বিষয়টিতে তারা সময় নেবেন। আমরা দেখলাম শুনানিতে তিনি জানালেন যে মামলার রায় আসলে দেয়া হবে মঙ্গলবার। অর্থাৎ এই মামলায় যারা আপিল করেছেন তাদের দণ্ড বহাল থাকবে কিনা, অথবা নতুন কোনো রায় আসবে কিনা, নতুন কোনো দণ্ড আসবে কিনা, সেটি আসলে জানা যাবে মঙ্গলবারে। আপনি জানেন যে এই মামলায় ৯ জনকে মৃত্যুদণ্ড এবং ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল বিচারিক আদালতে। এবং এই যে ৬ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে, এই ৬ জনের মধ্যে 2 জন কিন্তু এই কারাগারেই মারা গেছেন। এবং যে কারণে বিচারপতি বলেছেন যে এই 2 জন যে মারা গেছেন সেই 2 জনের ডেথ সার্টিফিকেট সহ আরও যে নথিগুলো, সেই নথিগুলো এখনও তারা বুঝে পাননি। তারা বলেছেন তাদের এই নথিগুলো আদালতে পেশ করতে। পাশাপাশি বিচারিক আদালতে যে রায়টি হয়েছিল সেই রায় পুরোটা তারা আবারও পড়বেন এবং পরে আসলে নতুন সিদ্ধান্ত দিবেন এবং রায় দেবেন। আজ বেলা 11:30টায় কিন্তু বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের যে দ্বৈত বেঞ্চ, তারা এই রায় পড়া শুরু করলেন। অর্থাৎ জানানো হলো যে রায় পড়া শুরু হলো, তবে এই রায় বিচারিক আদালতের রায় পর্যবেক্ষণ করা হবে এবং 2 জন যে মারা গেছেন কারাগারে কারা হেফাজতে, সেই বিষয়টি স্পষ্ট তথ্য যেন আদালতকে দেওয়া হয় এবং তারপরে আসলে পূর্ণাঙ্গভাবে রায় পড়ার পরে মঙ্গলবারে এই রায়ের দণ্ড কি হবে না হবে সেটি ঘোষণা করা হবে, এরকমটি আমাদেরকে জানানো হয়েছে। হাইকোর্ট প্রাঙ্গণ থেকে জানছিলাম রমনা বটমূলের বোমা হামলা মামলার খবর। নারী সংস্কার কমিশনের সুপারিশকে বিতর্কিত উল্লেখ করে এই সুপারিশ বাতিল এবং নারী সংস্কার কমিশন পুনর্গঠনের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নারী প্রয়াস নারীর একটি সংগঠন। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, নারী সংগঠনের নেতৃবৃন্দ এবং রাজনৈতিক দলের কর্মী ও সংগঠক অংশগ্রহণ করেন। তাদের অভিযোগ, নারী সংস্কার কমিশনের সুপারিশ ইসলামী আইন, কানুন ও রীতিনীতির পরিপন্থী। এই সুপারিশ বাস্তবায়ন হলে নারীরাই ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি করেন বক্তারা। তারা বলেন, নারী সংস্কার কমিশনে যারা প্রতিনিধিত্ব করছেন তাদের ইসলামী বিধান সম্পর্কে ধারণা কম। অবিলম্বে এই কমিশন পুনর্গঠনের পাশাপাশি প্রস্তাবিত সুপারিশ বাতিলের দাবিও জানিয়েছেন মানববন্ধনে অংশ নেয়া নারীরা। ভারত থেকে বাংলাদেশে পুশিনের সময় মৌলভীবাজারের কমলগঞ্জের ধলই সীমান্ত থেকে নারী, পুরুষ, শিশু সহ 15 জনকে আটক করেছে বিজিবি। এছাড়া জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে আরও 135 জন বাংলাদেশে প্রবেশ করেছে। তারা আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে চলে গেছে বলে স্থানীয়রা জানায়। তবে তাদের মধ্যে কতজন ভারতীয় নাগরিক আর কতজন বাংলাদেশের নাগরিক সেটি নিশ্চিত হওয়া যায়নি। এদিকে পুলিশের একাধিক সূত্রে জানা যায়, বুধবার ভোরে সীমান্ত এলাকা থেকে আটককৃত 15 জনের সবাই বাংলায় কথা বলছে। যাচাই বাছাই শেষে তাদের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার পর থেকেই মৌলভীবাজারের সবকটি সীমান্তে টহল বৃদ্ধি করা হয়েছে। 17 বছর পর দেশে ফেরা ডাক্তার জোবাইদা রহমান কি রাজনীতিতে সক্রিয় হচ্ছেন? এ নিয়ে চলছে
নানান জল্পনা কল্পনা। নানান পরিচয়ে পরিচিত জুবাইদা রহমানকে নিয়ে সবচেয়ে বেশি উচ্ছ্বাস দেখা গেছে তার জন্মস্থান সিলেটে। বিএনপি তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা, দেশের নতুন ঐক্যের রাজনীতির নেতৃত্ব দেবেন এই নারী। সিলেট থেকে সজল ছত্রীর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আনিস রহমান। জুবাইদা রহমান পেশায় চিকিৎসক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী। নানান পরিচয়ে পরিচিত তিনি। সাবেক নৌবাহিনী প্রধান ও সাবেক মন্ত্রী রিয়াল এডমিরাল মাহবুব আলীর মেয়ে, মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ভাতিজি। সরাসরি রাজনীতির মানুষ না হলেও হয়েছেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার। লন্ডনে 17 বছর নির্বাসিত জীবন কাটিয়ে ফিরেছেন দেশে। তার এই ফেরাকে স্বাগত জানাতে জন্মস্থান সিলেটে ছিল ভিন্ন আমেজ। ওনার রক্তে কিন্তু রাজনীতি বইছে। আমরা আশা করব আগামী দিনে জুবাইদা রহমান বিএনপির হাল ধরবেন, বিশেষ করে সিলেট বিএনপিতে উনি একটা অবদান রাখবেন। আমরা আশা করি ওনার মাধ্যমে সিলেটের বিএনপি তথা সিলেটের সকল উন্নয়ন হবে। উনি বাংলাদেশের বিএনপির রাজনীতিতে যদি সম্পৃক্ত হন, আমরা ওনাকে সুস্বাগত জানাই। ডাক্তার জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন এমন গুঞ্জন রয়েছে সর্বত্র, যা থেকে বাদ যায়নি সিলেটও। আমরা চাই উনি রাজনীতিতে আসুন। ওনার মতো ব্যক্তিত্ব, ওনার মতো মানুষ আমাদের রাজনীতিতে দরকার। এই ধরনের উচ্চ শিক্ষিত এবং উচ্চ ফ্যামিলির কেউ বাংলাদেশের রাজনীতিতে নিজের অবস্থান নিয়ে আসেন, ডেফিনেটলি এটা বাংলাদেশের রাজনীতির জন্য এবং আমাদের সিলেটের রাজনীতির জন্য অবশ্যই একটা শুভ লক্ষণ বলে আমি মনে করি। আমরা যে রাজনীতিকে এগিয়ে নিয়ে যেতে চাই সমৃদ্ধ বাংলাদেশ গঠনে, সবাইকে নিয়ে একটা মেধাভিত্তিক রাষ্ট্র গঠন করতে, একটি সাম্যের রাষ্ট্র গঠন করতে, সেখানে জুবাইদা রহমান উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন। জুবাইদা রহমান রাজনীতিতে আসছেন কিনা তা এখনো নিশ্চিত নয়, তবে তার আগমন নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন নেতাকর্মীরা। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীরের লালদিয়ায় গ্রিন পোর্ট নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে নেদারল্যান্ড ভিত্তিক একটি প্রতিষ্ঠানের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন বিডা চেয়ারম্যান চৌধুরী আশেক মাহমুদ বিন হারুন। সকালে চট্টগ্রাম বন্দর এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় তার সাথে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। বিডা চেয়ারম্যান সাংবাদিকদের জানিয়েছেন, বে টার্মিনাল বাস্তবায়িত হলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বহু গুণ বেড়ে যাবে। এ সময় তিনি বর্তমান সরকার বিদেশি বিনিয়োগ সহ ব্যাপক কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করছে উল্লেখ করে বলেন, এরই ধারাবাহিকতায় নেদারল্যান্ডসের এইচ.এ. মুলার মার্কস নামের একটি প্রতিষ্ঠান লালদিয়ায় গ্রিন পোর্ট নির্মাণে $800 মিলিয়ন বিনিয়োগ করবে। এর মাধ্যমে হাজার হাজার কর্মসংস্থান হবে বলে আশা প্রকাশ করেন বিডা চেয়ারম্যান। এই পোর্টটা করতে এটা একটা অবভিয়াসলি স্টেট অফ দি আর্ট এবং গ্রিন একটা পোর্ট হবে। এখানে কিন্তু সরকার কোনো $1 টাকাও দিচ্ছে না এবং পুরাটাই ওনারা বিদেশ থেকে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হিসেবে আনবে। এই একটা প্রজেক্টে যদি আমাদের $800 মিলিয়ন এফডিআই আসে এবং এপিএম এর মতো একটা ভালো কোম্পানি থেকে, সেটা আমাদের দেশের ইকোনমির জন্য এবং ওভারঅল আমাদের ফাইন্যান্সিয়াল হেলথের জন্য ইজ ভেরি ভেরি ক্রুশাল। আমাদের আশা হচ্ছে যে এর মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থান হবে এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের যে ওভারঅল এফডিআই নাম্বারটা, সেই নাম্বারটাতে একটা সিগনিফিক্যান্ট স্পাইক হবে। কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের অদূরে সাগরে অভিযান চালিয়ে 11 চোরা কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। ট্রলার বোঝাই করে এসব সার মিয়ানমারে পাচার করছিল তারা। সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ জানিয়েছেন, ভোরে কোস্টগার্ডের জাহাজ BCGS মনসুর আলী সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপ থেকে 4 নটিক্যাল মাইল দক্ষিণে একটি ইঞ্জিন চালিত কাঠের বোটকে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখেন। এ সময় বোটটিকে থামতে বলা হলেও তা অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে বোটসহ 11 জনকে আটক করা হয়। জব্দ করা হয় 742 বস্তা ইউরিয়া সার। আটককৃতরা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ও চট্টগ্রামের বাসিন্দা। এ ছিল এনটিভির মধ্যাহ্নের খবরে। খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।